আচ্ছা, তো কথা হলো যে আমরা হ্যাঁ আমরা কি করেছিলাম, শ্রোডিঞ্জার থ্রি ডাইমেনশনাল ইকুয়েশন, সেখান থেকে সেপারেশন অফ ভেরিয়েবলস করে আমরা অ্যাঙ্গুলার পার্টের সলিউশন বের করেছিলাম y থিটা ফাই। তারপর এল আর এম কি সেটা বোঝার জন্য আমরা এল ইকুয়াল টু মানে এই স্মল এল আর স্মল এম সেটা কি বোঝার জন্য অ্যাঙ্গুলার পার্ট, তাই অ্যাঙ্গুলার মোমেন্টামের থিওরি ডেভেলপ করা শুরু করলাম। এল ইকুয়াল টু আর ক্রস পি, সেখান থেকে এল এক্স এল ওয়াই এল জেড পাওয়া গেল। তারপর ল্যাডার অপারেটর ডিফাইন করা হলো, ল্যাডার অপারেটর ডিফাইন করে তারপর একটুখানি ম্যাথমেটিক্যাল কারসাজি, এবং তার ফলে দেখা গেল যে এল স্কোয়ার আর এল জেড তাদের আইগেন ভ্যালু, আইগেন ফাংশন নয় কিন্তু আইগেন ভ্যালু, সেটা হলো এইচ কাট স্কোয়ার এল এল প্লাস ওয়ান, এবং এল জেড এর আইগেন ভ্যালু হলো এম এইচ কাট, যেখানে এম হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল, আর এল এর ভ্যালু ইন্টিজার অথবা হাফ ইন্টিজার, অর্থাৎ ওয়ান না হাফ, ওয়ান, 3/2, 2, etc. ভ্যালু অফ এল। তারপর নেক্সট আমরা দেখছিলাম যে হোয়াট আর দ্য এল স্কোয়ার এল জেড আইগেন ভ্যালু পেয়ে গেছি। এরপরে আমরা এটার আইগেন ফাংশন বের করতে চাইছি, এবং আইগেন ফাংশন বের করার জন্য আমরা কার্টেসিয়ান থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে চলে গেলাম, এবং এল ইকুয়াল টু আর ক্রস পি করে সেটাকে করলাম আর ক্রস এইচ কাট বাই আই গ্র্যাড। তারপর গ্র্যাডের এক্সপ্রেশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, গ্র্যাডের এক্সপ্রেশন ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, তারপর সেখান থেকে এল এক্স এল ওয়াই এল জেড পাওয়া গেল ইন টার্মস অফ থিটা অ্যান্ড ফাই। এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা আমাদের পুরনো বিদ্যা কাজে লাগালাম, কাজে লাগিয়ে আমরা ল্যাডার অপারেটর ডিফাইন করলাম। এরপর যেটা লাস্ট দিন করতে বলেছিলাম সেটা হলো, যেহেতু আমরা আগে থেকেই জানতাম, মানে যখন এল এক্স এল ওয়াই এল জেড এইগুলো যখন করেছিলাম, তখন আমরা এল স্কোয়ারের একটা এক্সপ্রেশন দেখেছিলাম ইন টার্মস অফ এল প্লাস এল মাইনাস ইত্যাদি। সেই এক্সপ্রেশনটা হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এল প্লাস এল মাইনাস প্লাস এল জেড স্কোয়ার মাইনাস এইচ কাট এল জেড। ওকে, এবার যেহেতু আমরা এখানে এল প্লাস এল মাইনাস পেয়ে গেছিলাম আর এল জেডটাও পাওয়া গেছিল, এল জেড হচ্ছে এইচ কাট বাই আই ডেল ডেল ফাই, তো সেইগুলোকে এল স্কোয়ারের মধ্যে বসাতে হবে। এটা করতে বলেছিলাম বাড়িতে। এবার এটা যদি পরপর করা হয়, আমি একটুখানি শর্টে করে দিচ্ছি, পুরোটা করব না। তো ব্যাপারটা এরকম ভাবে করতে হবে যে প্রথমে একটা ফাংশন লাগাতে হবে এল প্লাস এল মাইনাস অ্যাক্টিং অন এফ, এল প্লাস হচ্ছে এইটা, দিস ইজ এল প্লাস, তারপর হচ্ছে এল মাইনাস অপারেট করছে এফ এর উপর, সুতরাং এটা হচ্ছে এল মাইনাসের এক্সপ্রেশন ডেল এফ ডেল থিটা, যেহেতু অপারেট করছে তাই এফটা এর মধ্যে ঢুকে গেছে, মাইনাস আই কট থিটা ডেল এফ ডেল ফাই। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার যদি আমরা স্টেপ বাই স্টেপ ডেরিভেটিভ করি, মানে এটা তো দেখে বোঝা যাচ্ছে কি করতে হবে, ডেল ডেল ফাই আছে। আচ্ছা, মাইনাস এইচ কাটটাকে তো সামনে আনা যাবে, কিন্তু ই টু দ্য পাওয়ার মাইনাস আই ফাইটা কিন্তু ভুল করেও এটার সঙ্গে মোটেই এখন গুণ করা যাবে না, কেননা ভেতরে ডেল ডেল ফাই আছে, তাই যেমন ভাবে ডেরিভেটিভ করে স্টেপ বাই স্টেপ সেইভাবে করতে হবে। এটা হোম টাস্কে দিয়েছিলাম। লাস্ট স্টেপে আসবে
যদি পরপর করিস আর কি, তাহলে একদম লাস্টে পাবি মাইনাস এইচ কাট স্কোয়ার del 2f del theta 2 plus I del f del phi cosec square theta plus cot theta del f del theta plus cot square theta del 2f del phi 2 minus I cot square theta del f del phi। এইটা যদি এসে যায় তাহলে খুব ভালো, আর যদি না আসে তাহলে কপাল খারাপ, যতদিন না আসছে ততদিন করে যেতে হবে। ওকে, আচ্ছা তারপর এটাকে আরেকটু ফার্দার সিম্পলিফাই করা যায়, বিকজ 1 প্লাস cot square theta is equal to cosec square theta। সুতরাং এই টার্মটা এবং এই টার্মটা, এই দুটোকে একসঙ্গে মার্জ করলে ফাইনালি ইকুয়েশনটায় চারটে টার্ম থাকবে, এই মানে এই এক্সপ্রেশনটায়। ফার্স্ট টার্মটা অ্যাজ ইট ইজ del 2f del theta 2 প্লাস I del f del phi কমন নিলে cosec square theta মাইনাস cot square theta অর্থাৎ 1, তার মানে এটা কিছুই থাকছে না, জাস্ট এটাই থাকছে, প্লাস cot theta del f del theta প্লাস cot square theta del 2f del phi 2। এটা হলো, এইবার হচ্ছে এখানে বসিয়ে দিতে হবে l স্কোয়ার ইকুয়াল টু l প্লাস l মাইনাস প্লাস lz স্কোয়ার মাইনাস h কাট lz। সুতরাং মাইনাস h কাট স্কোয়ার এই ব্যাপারটা পুরোটা মাইনাস h কাট স্কোয়ার del 2 del phi 2 প্লাস I h কাট স্কোয়ার del del phi, যেখানে আমরা ওইটা ইউজ করলাম lz ইকুয়াল টু h কাট বাই I del del phi। আচ্ছা এবার এটাকে আবার ওই যাই হোক যোগ বিয়োগ ইত্যাদি করে সিম্পলিফাই করলে পাবো মাইনাস h কাট স্কোয়ার cosec square theta del 2 del phi 2 plus del 2 del theta 2 plus cot theta del del theta। তাহলে এটা হচ্ছে আমার l স্কোয়ার ইন টার্মস অফ থিটা অ্যান্ড ফাই। এটাকে যদিও lx ly lz এর দেখতে অনেক বেশি ভালো, কিন্তু থিটা এবং ফাই এর টার্মে লেখার স্পেসিফিক রিজন আছে। সেই রিজনটা হলো এই যে যেটা লিখেছি, এইটা ঠিক আছে। তার মানে l স্কোয়ারের আইগেন ভ্যালু ইকুয়েশনটা তাহলে এখন কি দাঁড়াচ্ছে, l স্কোয়ার fl m থিটা ফাই ইকুয়াল টু, তো এইটা আইগেন ভ্যালুটা যখন আমরা বের করেছিলাম
যখন বের করছিলাম তখন আমরা এটা পেয়েছিলাম। এবার এখন আমি এল স্কোয়ারের এক্সপ্রেশন জানি ইন টার্মস অফ থিটা অ্যান্ড ফাই। সো ইফ উই পুট ইট হিয়ার then we are getting minus h cut square cosec square theta del 2 del phi 2 plus del 2 del theta 2 plus cot theta del del theta f eta, this is equal to this. এটা এক নম্বর। আর আইগেন ভ্যালু সলভ করার সময় আরো একটা আইগেন ভ্যালু ইকুয়েশন পেয়েছিলাম, which is LZF LM equal to MH cut FLM, অর্থাৎ h cut by I, মানে এখন যা জানি LZ সম্পর্কে, del del phi FLM equal to MH cut FLM. ফাইন। এবার এইটাকে আমি যদি একটু ভালো করে দেখি, দিস ওয়ান, এটাকে যদি দেখা হয় তাহলে বোঝা যাবে যে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা আছে সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে লেখা যাবে এরকম। কোসেক স্কোয়ার থিটাকে আমি 1/sin স্কোয়ার থিটা লিখি, মানে কোসেক টোসেক রাখবো না আর কি, কোসেক কট এই সমস্ত রাখবো না, তাই এটাকে এরকম লিখলাম, প্লাস বাকি যে দুটো টার্ম আছে সেটাকে এইভাবে লেখা যায়। সাইন থিটা কমন নিলে del 2 del থিটা 2 হবে, আর del del থিটাটা কে ফিক্স রাখলে সাইন থিটা ডেরিভেটিভ cos থিটা, সো ইট ইজ cot থিটা। Okay, so the equation looks like this. এই তো এটাই হচ্ছে আমার আসল জিনিস, মানে এই দুটো ইকুয়েশনকে যদি ভালো করে দেখি তাহলেই বোঝা যাবে যে আমরা যখন স্ফেরিক্যাল হারমোনিক্স বের করেছিলাম বা মানে শ্রোডিঞ্জারস ইকুয়েশন ইন 3 ডাইমেনশন, সেটাকে যখন আমরা রেডিয়াল এবং অ্যাঙ্গুলার পার্টে ব্রেক করেছিলাম তখন আমরা থিটা পোর্শনের জন্য এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাই পেয়েছিলাম। দিস ইজ নাথিং বাট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল। যদি দেখেই না মনে পড়ে তাহলে একবার খুলে দেখে নিতে পারিস। এই অপারেটর ফর্মটা হচ্ছে দ্য ফর্ম ফর অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল, স্ফেরিক্যাল হারমোনিক্স নয়। স্ফেরিক্যাল হারমোনিক্সটা কখন বলা যাবে, মানে এই ফর্মটা তো অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়ালের জন্যই। স্ফেরিক্যাল হারমোনিক্সটা কখন বলা যাবে, যদি আমরা তার সঙ্গে এইটাকেও কনসিডার করি। এই যে উপরের যেটা পেয়েছি, উপরেরটা যেটা পেয়েছি h cut by I del f del phi, এটা ইকুয়াল টু mh cut f, h cut ক্যান্সেল আউট হলে পাওয়া যাবে
ডেল এফ। আচ্ছা, এবার এফ এর মধ্যে তো একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট আর একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট। তো আমরা এটাকে লিখতে পারি, ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে যদি আমি জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এই দিস ইজ ইকুয়াল টু আই এম এফ, ও এফ নয় সরি, আই এম ফাই, অর্থাৎ আই এম ডি ফাই so ln phi is equal to im phi plus এই সাম কনস্ট্যান্ট। আচ্ছা, সাম কনস্ট্যান্ট যেটাকে আমি দেখার সুবিধার জন্য এইভাবে লিখলাম। therefore this phi becomes e to the power im phi। এটাই ছিল স্ফেরিক্যাল হারমোনিক্সে। তো দুটো পার্ট ছিল, একটা পার্ট ছিল এই ধরনের ইকুয়েশন, একদম এক্স্যাক্টলি এরকম দেখতে। এটাই তখন যখন আমরা সেপারেশন কনস্ট্যান্ট যখন এল ইন্টু এল প্লাস ওয়ান ধরেছিলাম, তখন বলেছিলাম যে পরে বোঝা যাবে যে এটা কেন এরকমই ধরলাম। ঠিক আছে, মানে যখন একজন ক্যালকুলেশনটা করেছিল তখন তো আর প্রথমে এটা ধরেনি, প্রথমে সাম কনস্ট্যান্ট ধরেছিল, কিন্তু পরে তারপরে তারা আইগেন ভ্যালু ইকুয়েশন বার করলো এল প্লাস মাইনাস ইউজ করে। তো সেই ল্যাডার অপারেটর বার করে তখন দেখা গেল যে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে আর কি, আইগেন ভ্যালুটা এরকমই দাঁড়াচ্ছে। তারপর তারা আইগেন ফাংশন বের করার সময় ম্যাচ করে দেখতে পেল যে শ্রোডিঞ্জারস ইকুয়েশনের অ্যাঙ্গুলার পার্টের সঙ্গে, মানে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শ্রোডিঞ্জারস ইকুয়েশনের অ্যাঙ্গুলার পার্ট, আর একটা আছে এল স্কোয়ার এল জেড এদের আইগেন ভ্যালু ইকুয়েশন। দুটো কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি করেছি। এল স্কোয়ার এল জেড এর আইগেন ভ্যালু ইকুয়েশন সেটা আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্লাসিক্যাল ডেফিনেশন যেটা আর ক্রস পি সেটা ইউজ করে করেছি। আর শ্রোডিঞ্জারস ইকুয়েশন তো এটা পুরোই আলাদা গল্প। ঠিক আছে, তো কিন্তু দেখা গেল যে দুটোকে আলাদা আলাদাভাবে ডেভেলপ করে দেখা গেল যে ইকুয়েশনটা মিলে গেছে, মানে এই আইগেন ভ্যালু ইকুয়েশন আর শ্রোডিঞ্জারস ইকুয়েশনের যেটা অ্যাঙ্গুলার পার্টের যে ইকুয়েশন, দুটো মিলে গেছে। মানে মিলে গেছে ইন দ্য সেন্স, মেলাতে গেলে এই সেপারেশন অফ ভেরিয়েবল করার সময় যে সেপারেশন কনস্ট্যান্ট এখানে ইউজ করা হয়েছিল এই স্টেপটাতে, সেই সেপারেশন কনস্ট্যান্টকে এল ইন্টু এল প্লাস ওয়ান এই ফর্মে লিখলে তবে গিয়ে আর কি এই দুটো ইকুইভ্যালেন্ট হচ্ছে। তো এটাই আসল মজার ব্যাপার যে শ্রোডিঞ্জারস ইকুয়েশনের অ্যাঙ্গুলার পার্টকে সলভ করে আমরা বেসিক্যালি পেয়েছিলাম ওয়াই-এলএম থিটা ফাই। ওয়াই-এলএম থিটা ফাই এর মধ্যে একটা সেপারেশন কনস্ট্যান্ট ছিল, তাছাড়া ছিল পি-এলএম cos theta associated Legendre polynomial into e to the power im phi, এটা শ্রোডিঞ্জারস ইকুয়েশন থেকে। আর থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আমরা একই রকম ইকুয়েশন পেলাম, অ্যাসোসিয়েটেড লিজেন্ড্রি পলিনোমিয়াল। তো obviously the theta dependent part of FLM, তার মানে FLM এর অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে PLM cos theta, কেননা এটার সলিউশন সেটা, আরেকটা পার্ট হচ্ছে এই নিচে যেটা বার করলাম ই টু দ্য পাওয়ার im phi। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমার FLM, this FLM is nothing but the
spherical harmonics. So therefore the spherical harmonics, what is the physical significance? They are eigenfunction of L square এবং Lz, আর L এবং M টা কি? The eigenvalues h cut square L into L plus 1, the eigenvalue of L square, M h cut, the eigenvalue of Lz. এই হচ্ছে আমাদের থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেখানে আমরা তিনটে মিউচুয়ালি কমিউটেটিং অবজারভেবলস ইউজ করছি অ্যাকচুয়ালি, হ্যামিল্টনিয়ান, এল স্কোয়ার, Lz, এবং তিনটে ইন্টিজার পাচ্ছি। রেডিয়াল পার্টটা করিনি, ওটা একটু পরেই করব, ওটা একটু বোরিং টাইপের আছে। রেডিয়াল পার্ট থেকে ইন্টিজার n, L স্কোয়ার থেকে ইন্টিজার L, Lz থেকে ইন্টিজার M। কিন্তু এইবার এখানে দুটো কোশ্চেন মার্ক। এক নম্বর কোশ্চেন মার্ক হলো এক্সপেরিমেন্টের দিক থেকে বলতে গেলে the experimental question mark was Stern-Gerlach experiment. যেখানে এল এবং এম এর যা আর কি, এটা তো আগের দিনও বলছিলাম যে এল এবং এম এর যা প্রেসক্রিপশন পাওয়া গেছে সেই অনুযায়ী তো মানে এস অরবিটাল, যার জন্য এলটা 0, অতএব এমও 0। তার ফলে ম্যাগনেটিক কোনো এফেক্ট থাকা উচিত নয়, অথচ দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ইন্টারাকশন আসছে, সেটার রিজনটা আমরা জানি না। আর থিওরিটিক্যাল কোশ্চেন মার্ক হচ্ছে, এগুলোই না এক্সপেরিমেন্টের গুরুত্ব, মানে হাই প্রিসিশন এক্সপেরিমেন্ট করতে না পারলে প্রচুর থিওরি আবিষ্কারই হতো না। মানে এই স্টার্ন-গার্লাচের এক্সপেরিমেন্টটা, এটাই যদি উনি হাই প্রিসিশনের, হাই প্রিসিশন মানে আমি বলতে চাইছি এই যে স্প্লিটিংটা হচ্ছে আদৌ, ঠিক আছে, তো এমন তো নয় যে দুটো পয়েন্টের মধ্যে 1 ফুট দূরত্ব আছে, মানে স্প্লিটিং এর পরিমাণটা কম এবং যে এক্সপেরিমেন্ট করছে এটা পুরোটাই তার স্কিল যে সেই দুটো পয়েন্টকে ডিস্টিংগুইশ করতে পারবে। মানে আদৌ যে স্প্লিটিংটা হচ্ছে বা একটা কোয়ান্টাইজেশন এখানে আছে সেটা ঠিক করে শিওর হওয়ার জন্য কিন্তু মানে খুব মানে এক্সপার্ট এক্সপেরিমেন্টালিস্টকেই দরকার। মানে স্টার্ন-গার্লাচই কেন এত ফেমাস, বিকজ অফ দেয়ার স্কিল ইন এক্সপেরিমেন্টাল ফিজিক্স। তো যাই হোক, থিওরিটিক্যাল কোশ্চেন মার্কটা কি ছিল, এটা জানি না তোরা ধরতে পেরেছিস কিনা। এই যে এল এর ভ্যালুটা, আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টামের থিওরি দিয়ে আইগেন ভ্যালু বার করেছি তখন এল এর ভ্যালুটা হাফ ইন্টিজার, ফুল ইন্টিজার। ও আচ্ছা, জিরোটা তো আমি এখানে লিখছি না কেন, 0, হাফ, 1, 3/2, 2, 5/2 এটসেট্রা। এটা কি কোথা থেকে পাচ্ছি? থিওরি অফ, একটু শর্টে লিখছি, হ্যাঁ,
থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে পাচ্ছি। কিন্তু থিওরি অফ স্ফেরিক্যাল হারমোনিক্স অর্থাৎ শ্রোডিঞ্জার্স ইকুয়েশনের সেপারেশন অফ ভেরিয়েবলস করে যখন YLM থিটা ফাই পেয়েছিলাম, এই যে এলটা, এটা কি? এটা হচ্ছে লিজেন্ড্রি পলিনোমিয়ালের এল। এই এল কি কখনো ফ্র্যাকশন হয় কি? এল কখনোই ফ্র্যাকশন হয় না। এল ইজ মানে এল অফ লিজেন্ড্রি পলিনোমিয়াল, সেটা দ্যাট ইজ অলওয়েজ ইন্টিজার, 0 1 2 3 এটসেট্রা। তাহলে তাহলে এটা কি হলো বলতো? তাহলে এটাতে মানে তাহলে এখন এটা সলিউশনটা কি হবে? মানে আমরা এতক্ষণ অনেক কিছু দেখলাম যে ইকুয়েশনটা ম্যাচ করে গেল, আইগেন ভ্যালু ইকুয়েশনটা পুরো একই রকম দেখতে, সেপারেশন অফ ভেরিয়েবলস এর সময় যা ইকুয়েশন পেয়েছিলাম আর থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে যা পেলাম একই রকম দেখতে, সব খাপে খাপ ম্যাচ করে গেল। দিয়ে আমি এই পর্যন্ত চলে এলাম, কিন্তু তারপরে একটা গোড়ায় গলদ টাইপের ব্যাপার, যে থিওরি অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে এল এর ভ্যালুতে হাফ ইন্টিজার ঢুকে গেছে, অথচ YLM থিটা ফাই বা PLM কস থিটাতে এল কখনোই হাফ ইন্টিজার হয় না। তাহলে এবার আমাকে চ্যাট বক্সে লিখে জানা যে তাহলে কি হবে, তাহলে হাফ ইন্টিজার গুলোর কি গতি হবে। 5 মিনিট টাইম দিলাম। প্রত্যেকে লিখবি, ঠিক আছে? কার কি মনে হচ্ছে তাই লিখবি, আমি জানতে চাই কার কি মনে হলো। মানে একটু মানে খুব ভালো করে ভাব যে এল এর যে হাফ ইন্টিজার, এল এর যে হাফ ইন্টিজার ভ্যালুগুলো সেটা আমরা কিভাবে পেয়েছিলাম, আর এল এর ইন্টিজার ভ্যালুগুলো আমরা কিভাবে পেয়েছি।
আমরা স্টেপিংটা n ধরেছিলাম, ওই স্টেপিংটা 2n ধরলে আসবে না n/2। হ্যাঁ, ভেরি গুড, ভালো উত্তর। আর কেউ একটু অন্যরকম কিছু বলবি? মানে কারেক্ট বলিনি কিন্তু, কিন্তু ভাবনাটা ভালো। অবশ্য এটা 5 মিনিটে ভেবে বলার মতন ঠিক নয়, আমার এটা করা উচিত হচ্ছে না, কিন্তু 5 মিনিটে বেশি টাইম দেওয়াও যাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, l মাইনাস এল প্লাস এন, ln/2। হ্যাঁ, ওইটাই তো ইয়ে বলছে, মৌসুম বলছে যে আমরা যদি 2n ধরতাম, 2n ধরলে আর n/2 আসতো না, সেটা ঠিক। কিন্তু কথাটা হলো যে আরেকটা কে কি লিখেছে, n equal to n-1। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, দাঁড়া 1 সেকেন্ড। আচ্ছা, আমরা এনটা কেন ধরেছিলাম সেইটা তাহলে আগে দেখতে হবে। এন আমরা ধরেছিলাম, অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে এইচ কাট করে এল জেড এর ভ্যালুটা বাড়ছে। এল প্লাস অপারেটর যদি অ্যাক্ট করানো হয় তাহলে এইচ কাট করে বাড়ে, আর যদি এল মাইনাস অ্যাক্ট করানো হয় তাহলে এইচ কাট করে কমে। তার সঙ্গে আমরা এটাও দেখলাম যে মিনিমামটা যদি মাইনাস এল হয়, মানে মিনিমামের যে এমটা আর কি, মিনিমামটা যদি মাইনাস এল হয়, এম মিনিমাম, তাহলে এম ম্যাক্সিমামটা হবে প্লাস এল। আর যেহেতু এগুলো একটা একটা করে স্টেপ বাড়ছে, তাহলে সুতরাং মাইনাস এল, মানে সুতরাং মাইনাস এল এইচ কাট প্লাস এন এইচ কাট ইকুয়াল টু এল এইচ কাট। তাই এটাকে 2n ধরা মানে আমি বলতে চাইছি যে এটা একটা ইভেন নাম্বার হতেই হবে, ইভেন ইন্টিজার। কিন্তু সেটা তো তাহলে তোকে থিওরিটিক্যালি দেখাতে হবে যে কেন এখানে শুধুমাত্র ইভেন নাম্বার অফ ইভেন ইন্টিজার, তার মানে তুই বলতে চাইছিস যে এখানে ইভেন নাম্বার অফ স্টেপস ছাড়া অ্যালাউড না, ইভেন নাম্বার অফ স্টেপসটাই একমাত্র অ্যালাউড। এটা যদি তোকে এস্টাবলিশ করতে হয় তাহলে হয় তোকে থিওরি থেকে দেখাতে হবে যে ইভেন নাম্বার অফ স্টেপস ছাড়া বাকিটা অ্যালাউড নয়, নতুবা তোকে এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে যে নেচারে আমরা যা অ্যাটম এবং অ্যাটমিক যে স্টেটগুলো দেখতে পাই সেখানে কখনোই, মানে বলতে চাইছি, মানে অড নাম্বার অফ স্টেপস এটা কখনোই দেখা যায় না। সবসময় যে মানে থিওরিটিক্যালি তোকে দেখাতে হবে সেটা বলছি না, এক্সপেরিমেন্ট করেও অনেক সময় লোকে, কারণ সবসময় থিওরি হয়তো লোকে ডিভাইস করতে পারছে না, তখন এক্সপেরিমেন্ট করেও দেখানো যায় যে যেই সমস্ত সিস্টেম নিয়ে আমরা কাজ করছি বা আমরা যা দেখতে পাই সেখানে এইটা কখনোই দেখা যায় না। কিন্তু হ্যাঁ, এবার যেটা ফ্যাক্ট সেটা হলো যে এটা কিন্তু ঘটনা নয়। দেখা যায় যে না, মানে দেখা যায় যে না, সেটা বলতে চাইছি না, বলতে চাইছি যে থিওরিটিক্যালি এরকম কোনো কিছুকে দেখানো মানে একেবারেই সম্ভব হয়নি, কারণ এই থিওরিটা, মানে এই যে থিওরিটা, সেই থিওরিটা এতটাই সিম্পল যে এর মধ্যে কোথা কি করে যে ইভেন আর অড ঢোকানো যাবে সেটা মানে বোঝা মুশকিল। মানে এল প্লাস এল মাইনাসের যে আর কি কনসেপ্ট, সেটার মধ্যে তার মানে এখানে কোথাও একটা ভুল আছে, তার ফলেই আমরা ইভেন বা অড এই ব্যাপারটা দেখাতে পারছি না। এটা গুড অ্যান্সার, কিন্তু যেহেতু এটা 100 বছর না, 100 না, ওই আর কি অনেক বছর আগে এটার সলিউশনটা হয়ে গেছে, যদি এই সময়কার ওপেন প্রবলেম হতো তাহলে এটা অন্য এই লাইনে আমরা ভাবতেও পারতাম। তো আরেকটা সলিউশন আছে,
এটা ছাড়া এইটাকে ঢোকাতে গেলে এই পুরো ব্যাপারটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু আরো একটা সলিউশন আছে, সেটা খুবই উদ্ভট টাইপের সলিউশন। সেটা হলো এই যে এল এর ভ্যালু আমরা ইন্টিজার্স অনলি কোথা থেকে পেয়েছিলাম? আমরা স্ফেরিক্যাল হারমোনিক্স সলভ করেছিলাম। ঠিক আছে, বেসিক্যালি আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছিলাম। এটা মনে রাখতে হবে যে এল এর ইন্টিজার ভ্যালু আর এল এর হাফ ইন্টিজার ভ্যালু আমরা কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচ থেকে পেয়েছি, দুটোর মধ্যে কোনো প্রকারের মিল নেই। ইন্টিজারটা পেয়েছিলাম আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে, মানে এক্সাক্ট সলিউশন যদিও আমরা করিনি, কিন্তু যাই হোক, মানে মোট কথা আমরা অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা পেয়েছিলাম ইন্টিজার অনলি এই কনসেপ্টটা। আচ্ছা, ইন্টিজার এবং হাফ ইন্টিজার সেটা কিভাবে পেয়েছিলাম? ল্যাডার অপারেটর ইউজ করে। ল্যাডার অপারেটর ডিফাইন করেছিলাম এল প্লাস মাইনাস ইকুয়াল টু এল এক্স প্লাস মাইনাস আই এল ওয়াই। কিন্তু আচ্ছা, এটা করেছিলাম, তারপর আমরা ইয়ে করলাম, এই কমিউটেটরগুলো আমরা বের করলাম, তারপরে আমরা কেট ভেক্টরের উপর অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হলো এই পুরো ক্যালকুলেশনে, দরকার হলে আরেকবার উল্টে দেখে নিবি পুরো ক্যালকুলেশনটা, পুরো ক্যালকুলেশনে শুধুমাত্র এই জিনিসটা ইউজ করা ছাড়া যে এল এক্স এল ওয়াই ইজ ইকুয়াল টু আই এইচ কাট এল জেড, এই কমিউটেটরগুলো ডিরাইভ করার সময় একমাত্র আমরা স্পেশিয়াল কোঅর্ডিনেট ইউজ করেছি এক্স ওয়াই জেড। আদারওয়াইজ মানে এই কমিউটেটর রিলেশনগুলো কিন্তু এমন নয় যে এক্স ওয়াই জেড এর জন্য ডিরাইভ করেছি, সুতরাং শুধু এক্স ওয়াই জেড এর জন্যই ভ্যালিড, মানে এল এক্স এল ওয়াই কমিউট করে না এই তথ্যটা কোঅর্ডিনেট পাল্টে গেলেও তথ্যটা একই থাকবে। এটা একটা ফিজিক্যাল ইনফরমেশন কিন্তু, যে অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সঙ্গে কমিউট করে না। এটা যদিও আমরা ডিরাইভ করেছি এক্স ওয়াই জেড দিয়ে, কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি চেঞ্জও করি তাহলেও কিন্তু দেখা যাবে, হয়তো রিলেশনটা একটু আলাদা হবে, কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করলেও দেখা যাবে যে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের সঙ্গে কমিউট করছে না, অর্থাৎ এল ভেক্টর মানে কখনোই ডিফাইন করা যায় না। দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু বলতে চাইছি এটাই যে এই কমিউটেটর রিলেশনটা বার করা ছাড়া পুরো ক্যালকুলেশনে কোথাও আমরা কোনো রকম এক্স ওয়াই জেড এর ফাংশন কোথাও ইউজ করি, কোথাও না, শুধুমাত্র কমিউটেটরটা বের করেছিলাম শুরুতে। আদারওয়াইজ কোথাও ডেরিভেটিভ করা ডেল ডেল এক্স বা ইন্টিগ্রেশন করা এগুলো কিচ্ছু আমরা করিনি এখানটাতে। এই পার্টটা পুরোটাই স্পেস কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট, এই পার্টটা কিছুটা স্পেস কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট, কেননা কমিউটেশন ইউজ করার সময় আমরা এক্স ওয়াই জেড ইউজ করেছিলাম, কিন্তু মোস্টলি এটা কিন্তু স্পেস কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট, মানে বেসিক্যালি কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মোস্টলি, নট টোটালি। এটা পুরোটাই ডিপেন্ডেন্ট 100%, এটা মোস্টলি কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট। এই যে এল প্লাস মাইনাসের যে অ্যাক্টিভিটি, যেটা এইচ কাট করে করে বাড়াচ্ছে ওই এল জেড এর কম্পোনেন্টটাকে, ঠিক আছে, তো এবার এটাকে যদি অন্য কোঅর্ডিনেটে অন্যভাবেও রিপ্রেজেন্ট করতাম, সেখানেও একটা ল্যাডার অপারেটর অবশ্যই থাকতো, যেটা 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 অন্য কোনো, হ্যালো, হ্যাঁ, এই আমি না ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন করবো। হ্যাঁ, একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এরম ভাবেই তো বিদ্যাভ্যাস করতে হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখছি।
হ্যাঁ কি বলছিলাম, হ্যাঁ এবার বলতে চাইছি যে অন্য কোনো কোঅর্ডিনেটে অন্যভাবে যদি আমরা করতাম তাহলেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু থাকতোই যে কিছু না কিছু অপারেটর ওখানেও থাকতো যেটা একটা পার্টিকুলার কম্পোনেন্টকে এরকম ইন্টিজার স্টেপে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। তো এবার এই অ্যাপ্রোচে আমরা হাফ ইন্টিজার গুলো পেয়েছি, হাফ, 3/2 এটসেট্রা। তাহলে এটা হতে পারে, পসিবিলিটি, এক্স্যাক্টলি বলা যাবে না, কেননা এখানেও আমরা কোঅর্ডিনেটের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, কিন্তু সম্ভাবনা এটা একটা থাকতে পারে যে এই হাফ, 3/2, 5/2 এগুলো আমরা পাচ্ছি এমন কোনো অপারেটরের জন্য, এমন কোনো আরবিট্রারি অপারেটরের জন্য যেটার বিহেভিয়ারটা অ্যাঙ্গুলার মোমেন্টামের মতোই, কিন্তু সেটা হয়তো স্পেস কোঅর্ডিনেটের উপর আদৌ ডিপেন্ড করে না। কেননা এই অ্যাপ্রোচে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, আমরা ফুল ইন্টিজারও পেয়েছি আবার হাফ ইন্টিজারও পেয়েছি। তো এমন হতেই পারে যে এই যে ল্যাডার অপারেটর, মানে এই যে পুরো এক্সারসাইজটা, এই যে আমরা যা যা করলাম আর কি, এল প্লাস মাইনাস ইত্যাদিতে, এটা হতেই পারে যে এই পুরো এক্সারসাইজটার মধ্যে হয়তো দুটো অপারেটরের ইনফরমেশন ঢুকে গেছে, যার মধ্যে একটা পিওরলি আর থিটা ফাই ডিপেন্ডেন্ট, আরেকটা একেবারেই ইন্ডিপেন্ডেন্ট অফ আর থিটা ফাই। কিন্তু যেহেতু পুরোটা আমরা একসঙ্গে করছি, তাই পুরো ফর্মালিজমটা কিছুটা স্পেসের উপর ডিপেন্ডেন্ট, আবার কিছু কিছু জায়গায় মানে যেহেতু ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন কিছু করছি না, তাই ওই সমস্ত জায়গায় ওরা স্পেস কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা হয়তো বলছি, হ্যাঁ, যেহেতু এখানে মিক্সড ব্যাপার আছে। তো তাহলে এবার সেই যে আননোন অপারেটর, সেই আননোন অপারেটরকে আমি কিছু একটা বলি, এস বললাম, এবং তারপরে তাহলে আমি কি বলবো যে এস হচ্ছে এমন একটা অপারেটর যেটার এস স্কোয়ার আছে, এস জেড আছে, এস প্লাস মাইনাস আছে। এগুলো কেন বলছি, কেননা এই যে এটা এখান থেকেই সবটা পেয়েছি, তাই এখান থেকে ডাইরেক্ট টুকতে হবে, আমাকে কপি করতে হবে। এগুলো সবই আছে, কিন্তু সেটা স্পেস কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট। এমন একটা অপারেটর উই ক্যান ডিফাইন, এই পুরো ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য we can define a operator যেটা একেবারেই স্পেস কোঅর্ডিনেট ডিপেন্ডেন্ট নয়, but it has some similarity with angular momentum। এবার সেখান থেকে তাহলে একটা লোকের কি মনে হতে পারে, তাহলে যদি এটার অ্যাঙ্গুলার মোমেন্টামের থিওরির সঙ্গে এতটাই মিল আছে, তাহলে এটাও হওয়া উচিত যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে এমন যে কোনো পার্টিকেল, মানে যে কোনো চার্জড পার্টিকেল, আমরা এখানে ইলেকট্রন নিয়ে কথা বলছি, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে এমন যে কোনো চার্জ পার্টিকেল তো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে এটা হওয়া উচিত, মানে যদি ইফ দিস ইজ ট্রু, তাহলে এটা হওয়া উচিত যে এই যে নতুন যে অপারেটর, একটা অপারেটর, সেটারও তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন থাকা উচিত। এইবার স্টার্ন গার্লাচ এক্সপেরিমেন্ট সেখানে ফাইনাল কনফার্মেশনটা দিল যে ইয়েস, ওনারা এমন একটা অবজারভেবলের খোঁজ দিলেন, সামথিং উই ক্যান অবজার্ভ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনারা এমন একটা অবজারভেবলের খোঁজ দিলেন যেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করছে, নন জিরো বি, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করছে, বাট না, বাট নয়, যেটা প্রথমত ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইন্টারাক্ট করছে এবং দ্বিতীয়ত সেটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল এবং এম দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না।
তো এই যে স্টার্ন গার্লাচের এই যে অবজারভেশনটা, থিওরিটিক্যালি আমরা সাসপেক্ট করছিলাম যে এটা একটা সম্ভাবনা আছে, স্টার্ন গার্লাচের সেই ব্যাপারটা হ্যাঁ বলে দিয়ে ব্যাপারটাকে আর কি অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার মতো একটা ব্যাপার হলো। তো তার ফলে বোঝা গেল যে এই এই মানে মৌসুমের টুয়েনটা, মানে বলতে চাইছি মৌসুম যদি এই সময় প্রেজেন্ট থাকতো আর কি, তো তখন দেখা গেলো যে এই থিওরিস রেসপেক্টে মানে সেরকম কিছু প্রপার থিওরি পাওয়া যাচ্ছে না। বড় কথা হচ্ছে এক্সপেরিমেন্টের দিক থেকেও সেরকম কোনো ভেরিফিকেশন নেই। ফাইনম্যান এই কথাটাই বলেছিলেন যে তোমার থিওরি দেখতে যতই ভালো হোক, যদি এক্সপেরিমেন্টের সঙ্গে না মেলে তাহলে কিন্তু মানে সেটা আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, তো স্টার্ন গার্লাচের এক্সপেরিমেন্টটা কিন্তু বলে দিল যে এটাকেই নিয়েই এগোনো উচিত, নতুন কোনো একটা অপারেটর এবং নতুন কোনো একটা অবজারভেবল, যেটা অদ্ভুত ব্যাপার XYZ দিয়ে সেটাকে ডিফাইন করা যাচ্ছে না, সেইটাই দ্যাট অপারেটর উই কল্ড ইট স্পিন অপারেটর। স্পিন অপারেটরের থিওরি, স্পিন অপারেটরটা মানে স্পিন অপারেটর নিয়ে কাজ করাটা বেশ একটা ইয়ের ব্যাপার, কেননা স্পিন অপারেটরের থিওরি আমরা পুরোটাই বের করব এল কে কপি করে। হ্যাঁ, কিন্তু তারপর আমরা সোজাসুজি ম্যাট্রিক্সে চলে যাব, যাতে করে স্পেস কোঅর্ডিনেটের আর কোনো রোল না থাকে, মানে শুরুটা এল কে ধরেই শুরু হবে। কিছুটা এই ধরনের এক্সাম্পল দেওয়া যায়, যেমন শোডিঞ্জার ইকুয়েশনটা যেমন ক্লাসিক্যাল মেকানিক্সের হ্যামিল্টনিয়ানের থেকে, মানে আমি বলছি না উনি এখান থেকেই পেয়েছিলেন, কিন্তু সাসপেক্ট করা হয় যে ক্লাসিক্যাল মেকানিক্সের হ্যামিল্টনিয়ানের লেজ ধরেই কোয়ান্টাম মেকানিক্সের শোডিঞ্জার ইকুয়েশনটা এসেছিল। তো শুরুটা এল এর থিওরি দিয়ে হবে, তার মানে স্পিন হচ্ছে একটা নতুন অপারেটর, যেই অপারেটরের তিনটে কম্পোনেন্ট Sx Sy Sz, একদম জাস্ট অ্যাজ Lx Ly Lz। তারপর কমিউটেশন রিলেশনস Sx Sy ইকুয়াল টু I H কাট Sz। লক্ষণীয়, Lx Ly যখন বের করেছিলাম তখন আমরা এটা প্রুভ করেছিলাম, উই ডিরাইভড। কিভাবে প্রুভ করেছিলাম? এইটাকে ইউজ করে, যে Lx ইজ ইকুয়াল টু y pz মাইনাস z py, এটাকে ইউজ করে ডিরাইভ করেছিলাম। এই রিলেশনটা ক্যান নট বি ডিরাইভড, কেননা স্পিনকে এভাবে লেখা যায় না, এটা ডাইরেক্টলি কপিড। কেন কপি করেছি? কেননা এই হাফ ইন্টিজার যে ব্যাপারগুলো সেগুলো এই থিওরি থেকেই পেয়েছি, তাই এটা ধরে নেওয়া যায় যে যদিও Sx Sy আমরা এখনো পর্যন্ত অ্যানালিটিক্যালি ডিরাইভ আমরা এখনো পর্যন্ত করতে পারিনি, কিন্তু অবশ্যই Sx এবং Sy এই রিলেশনটাই ফলো করে, তা না হলে এই থিওরি ক্যালকুলেশন করে করে আমরা কখনোই এই জায়গাটায় আসতে পারতাম না। ঠিক আছে, ক্লিয়ার? মানে আমরা রেজাল্টটা জানি, কিন্তু আমরা তার ব্যাকগ্রাউন্ডটা, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানি না। Sy ফিজিক্স এরকম অনেক ওপেন প্রবলেমই আছে যেখানে এই ধরনের মানে গ্যাপ বা লুপ হোল দেখা যায়, বিশেষ করে যেগুলো খুব ডেভেলপিং থিওরি, যেমন হাই এনার্জি ফিজিক্স ফর এক্সাম্পল, সেখানে এরকম প্রচুর নানান রকমের কোশ্চেন মার্ক আছে, কিন্তু ঘটনা হচ্ছে রেজাল্টগুলো এত ভালো রেজাল্ট দেয়, কিন্তু হতেই পারে যে সেই লুপ হোলের মধ্যে হয়তো অন্য কোনো থিওরি লুকিয়ে আছে। ওকে,
এটা গেল, তারপর এটাও টুকে দেব এস স্কোয়ার। আচ্ছা, এল আর এম যেমন মানে অ্যাঙ্গুলার, কি বলে ওটাকে, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন যেটা, তার তো দুটো ইয়ে ছিল, ইন্ডেক্স ছিল এফ এল এম। তো আগেই বলেছি যে আমরা কেটকে তো আইগেন ভ্যালুর ইন্টিজার দিয়ে লিখি, ইন্ডেক্স দিয়ে এল এম, তাহলে এটার ক্ষেত্রে সেটাই হবে এস এম। এটা দিস ইজ ইকুয়াল টু এস এস প্লাস 1 এস এম এবং এস জেড এইচ কাট এম এস জেড এস এম। তো এই জায়গাগুলো মানে এই পুরো ব্যাপারটা অবশ্যই খুব অবজেকশনেবল। তার প্রধান কারণ হচ্ছে যে আমি বলছি স্পিনটা স্পেস কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট, অথচ আমরা তার এক্স ওয়াই জেড কম্পোনেন্ট ডিফাইন করছি। ঠিক আছে, মানে কম্পোনেন্ট কার থাকে, 3 ডাইমেনশনাল ভেক্টরের থাকে, যে এক্স ওয়াই জেড এই 3 ডাইমেনশনে ডিফাইন্ড। কিন্তু এস এক্স এস ওয়াই এস জেড মানে কি করে স্পিনের আবার এক্স ওয়াই জেড কম্পোনেন্ট কি করে আসে? এটা অ্যাকচুয়ালি কিছুই না, আসলে এস এক্স এস ওয়াই এস জেড মানে স্পিনটাকেও যেমন খুব বেশি লিটারালি নিলে হবে না, মানে স্পিন বললে যদি আমি ভাবি যে এরম ভাবে ঘুরছে সেটা যেমন নয়, ঠিক একই রকম ভাবে এস এক্স এটা মোটেও, ও এক মিনিট, হ্যাঁ। তো এস এক্স এস ওয়াই এস জেড প্রথমত এস এক্স কে, হ্যাঁ, প্রথমত এস এক্স কে কখনোই এক্স ওয়াই জেড এর টার্মে লেখা যাবে না, নেভার, যেটা কিনা এল এক্স কে লেখা যায় এক্স ওয়াই জেড এর টার্মে, কিন্তু এস এক্স কে কখনোই এক্স ওয়াই জেড এর টার্মে লেখা যাবে না। কিন্তু মানে এক্স কম্পোনেন্ট অফ স্পিন এই জিনিসটার আবার কিন্তু একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। তার কারণ এই যে স্টার্ন-গার্লাচ এক্সপেরিমেন্টে যে স্প্লিটিংটা হয়েছিল এই বরাবর, একটা উপরে গেছে একটা নিচে গেছে, এইটা কিন্তু সার্টেন কিছু একটা এক্সিস, এটাকে জেডই বলি বা এক্স ওয়াইও বলতে পারতাম, কিছু একটা এক্সিস। তো ফলে এখানে কিন্তু আমাকে এটা বলতেই হবে যে এস ইজ সাম কাইন্ড অফ ভেক্টর যার জেড কম্পোনেন্ট ইজ কোয়ান্টাইজড। মানে স্পিনটা এমন একটা জিনিস যেটাকে এক্স ওয়াই জেড এর টার্মে লেখা যায় না, কিন্তু সেটার এক্স ওয়াই জেড কম্পোনেন্ট আছে। এক্স ওয়াই জেড এর টার্মে লেখা যাবে না, সুতরাং এস এক্স এস ওয়াই এস জেড কে লিখতে হবে ম্যাট্রিক্সের ফর্মে, যাকে স্পেস কোঅর্ডিনেটের টার্মে লেখা যায় না, তাকে একটা ভাবেই আর লেখা যেতে পারে, সেটা হচ্ছে দ্য অ্যান্সার ইজ ম্যাট্রিক্স। এবং হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্স যদি না থাকতো তাহলে আমরা স্পিন নিয়ে আর কোনো কিছুই করতে পারতাম না, এবং তার ফলে আমরা যে এত কিছু বলছি, মানে এখনকার যে হট রিসার্চ এরিয়াগুলো, এই যে কোয়ান্টাম কম্পিউটিং, কিউবিট, এগুলো সবই তো সামথিং রিলেটেড টু স্পিন, মানে এগুলো সবকিছুর বেসিক ফাউন্ডেশন হচ্ছে স্পিন। তো স্পিনের থিওরিও বের করা হতো না, আর মানে ফিজিক্সও আগেই বন্ধ হয়ে যেত আর কি। সো মানে জেনারেলাইজেশন এবং ফিলোসফি ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, মানে হাইজেনবার্গের যে চিন্তা ভাবনাটা শুরুটা তো একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে, যে মানে একটা অবজেক্টের এক্সিস্টেন্স কেন এক্স ওয়াই জেড এর উপর এতটা বেশি ডিপেন্ড করবে। আচ্ছা, এগুলো তো হলো, এইবার একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন আছে যেটা আমি অ্যাকচুয়ালি গতকাল সন্ধেবেলা যেটা করতে বলছিলাম, আগে সন্ধেবেলা কি করতে বলেছিলাম সেটাই বলি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এল প্লাস মাইনাস একে যদি এফ এল এম এর উপরে অ্যাক্ট করানো হয় তাহলে কি হয়, এটা একবারে বা কমে, কিন্তু এর সামনে কিছু একটা নিশ্চয়ই থাকে, মানে স্টেটটা তো চেঞ্জ হয়, এটা তো কখনোই আইগেন ভ্যালু ইকুয়েশন নয়, কেননা স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সঙ্গে সামনে নিশ্চয়ই একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকে।
তো এই নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বার করতে বলেছিলাম। একটু ট্রিক্স অ্যাপ্লাই করলে এটা খুব সহজেই বেরিয়ে যাবে। ট্রিক্সটা এরকম, L plus minus FLM is a LM FLM। এইবার বিষয় হচ্ছে L plus minus হচ্ছে LX plus minus ILY, এবং LX LY এরা সকলেই অবজারভেবল, সুতরাং এরা সকলেই হচ্ছে হার্মিশিয়ান। আগেই বলেছিলাম যে এমন সমস্ত অপারেটর যা মানে ফিজিক্যালি অবজার্ভ করা যায় সেগুলো সবাই হার্মিশিয়ান অপারেটর, কেননা ওদের আইগেন ভ্যালু মাস্ট বি রিয়েল। তবে এমনি ডাইরেক্ট ফ্রম ডেফিনেশনও দেখানো যায় হার্মিশিয়ান, যেমন ভাবে সেই ডেল ডেল এক্স এই সমস্তকে আমরা দেখিয়েছিলাম, মানে এইচ কাট বাই আই, যে সেটাও হার্মিশিয়ান, সেভাবেই এটাও দেখানো যাবে। সেটা কেউ করতে চাইলে করতে পারিস বাড়িতে নিজে। বাবা 8টা বাজে। তো আচ্ছা, এবার এলএক্স আর তো যেহেতু এটা অবজারভেবল, এলএক্স আর এলওয়াই এটা হচ্ছে হার্মিশিয়ান, সুতরাং এল প্লাসের যদি আমি হার্মিশিয়ান কনজুগেট নিই তাহলে আমাকে কি করতে হবে? এলএক্স এর হার্মিশিয়ান কনজুগেট এল প্লাস ইকুয়াল টু এলএক্স প্লাস আইএলওয়াই, তাহলে প্লাস আইটা মাইনাস আই হবে, কেননা কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, আর এল ওয়াই এর হার্মিশিয়ান কনজুগেট নিতে হবে। এবার এলএক্স আর এলওয়াই হার্মিশিয়ান অপারেটরস, সুতরাং এলএক্স ড্যাগার ইজ ইকুয়াল টু এলএক্স, এলওয়াই ড্যাগার ইকুয়াল টু এলওয়াই। তাহলে এই which is L minus, তার মানে L plus আর L minus obviously এগুলো অবজারভেবল নয়, তো এরা হার্মিশিয়ান কনজুগেট, এই হার্মিশিয়ান অপারেটরও নয়। L plus এর ড্যাগার নিলে L minus আসে, L minus এর ড্যাগার নিলে L plus আসে। তো এবার আমরা যদি এরকম করি, আমরা যদি ডিফাইন করি, সাপোজ G is equal to L plus F, তাহলে আমাকে এবার নর্মালাইজ করতে হবে। প্রশ্নটা তো এটাই যে জি কে আমাকে নর্মালাইজ করতে হবে। তো তাহলে এরকম করি যে জি এর সামনে একটা হ্যাঁ ঠিক আছে, জি এর সামনেই একটা কিছু ধরে নিই। এইটা দিস ইজ ইকুয়াল টু আচ্ছা এফ যা আছে সেটাই থাকবে, কিছু অসুবিধা নেই। আচ্ছা তাহলে এইবার আমরা কি করব, এই জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে। ক্লিয়ার? তো এই জিনিসটার মানে হচ্ছে এফ কেটটা ব্রা হয়ে গেল, কেটটা ব্রা হলো। অপারেটরের কি নিতে হয়? ড্যাগার নিতে হয়, অর্থাৎ এল প্লাসটা হবে এল মাইনাস এই, তাহলে দিস পার্ট ইজ এইটা, মানে জি ব্রা ভেক্টর সেটা ইকুয়াল টু এটা। আচ্ছা এবার জি কেট ভেক্টর সেটা হচ্ছে এল প্লাস এফ, তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে এফ এল মাইনাস এল প্লাস এফ। ঠিক আছে, এবার নেক্সট আমরা কি করব, এবার এখানে যদি ফার্দার প্রসিড করতে হয় তাহলে আমাকে এমন কিছু অপারেটর ইউজ করতে হবে যার রেজাল্ট অন এফ সেটা আমরা জানি।
তো এফ এর উপর আমরা এল স্কোয়ার আর এল জেড এই দুটো রেজাল্ট কমপ্লিটলি জানি, মানে এল প্লাসেরটা তো কমপ্লিটলি জানি না কারণ আমরা নর্মালাইজেশন কনস্ট্যান্টটাই জানি না, কিন্তু এল স্কোয়ার এল জেড এটা পুরোপুরি আমরা জানি। এল স্কোয়ার এফ হচ্ছে এইচ কার স্কোয়ার এল এল প্লাস ওয়ান এফ, এল জেড হচ্ছে এম এইচ কাট এফ। তো আমরা তাহলে কি করব, এল মাইনাস এল প্লাস এটাকে আমরা এল স্কোয়ার এল জেড এর টার্মে লিখব। এল মাইনাস এল প্লাস কে এল স্কোয়ার এল জেড এর টার্মে লিখলে, ওই জন্যই বলছিলাম যে ওই রিলেশনটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। লিখলে পরে এটা দাঁড়াবে এইরকম, মাইনাস প্লাস এইরকম দাঁড়াবে। এইটাকে এখানে বসিয়ে দিতে হবে। সরি, মাইনাস এইচ কাট এল জেড এফ। ঠিক আছে, এইবার আমি এটা আর করে দেব না, এবার এটা তোরা বসাবি, বসিয়ে টসিয়ে তারপরে একটু নিজে বুদ্ধি করে এফটা বার করবি। মানে এটা মনে রাখতে হবে যে এইটা জিটা হচ্ছে এফ, তার মানে এখন যেটা বার করছিস সেটাতে অ্যাকচুয়ালি তোরা এইটা বার করছিস, এফ এ স্টার এ এফ, তাই তো? তাহলে এখানে এটাকে সিম্পলিফাই করে যা বেরোবে সেইটাই ইজ ইকুয়াল টু মড স্কোয়ার এফ বেরোবে, এই না মড স্কোয়ার এফ এফ বেরোবে। এখন এখান থেকে যেটা পাবি সেটাকে এটার সঙ্গে কম্পেয়ার করলে তুই এ ইকুয়াল টু হোয়াট সেই রিলেশনটা পাবি, এবং দ্য অ্যান্সার ইজ অ্যান্সারটা আসবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখতে হবে, এল প্লাস মাইনাস এফ এল এম this is equal to h cut root over l into l plus 1 minus m plus minus 1 f l m plus minus 1। ঠিক আছে, এটাতে সাইনে কোনো সমস্যা নেই, l into l plus 1 minus m into, এবার এখানে প্লাস হলে পরে m plus 1 আর এখানে যদি মাইনাস হয় তাহলে minus 1 প্লাস এটা। তো দিস ইজ বেসিক্যালি ইউর নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এটা তোরা অঙ্কটা কমপ্লিট করে বার করবি। এবার এইটাকেই আমরা যেমন বললাম আগে যে আমরা ডাইরেক্ট স্পিনের ক্ষেত্রে টুকে দেব, টুকে দেওয়ার ফলে s প্লাস মাইনাস এস এম এটা ইজ ইকুয়াল টু এইচ কাট এস এস প্লাস 1 মাইনাস এম m plus minus 1 is m plus minus 1। তো এইগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার এস এর অ্যালাউড ভ্যালু, এটা তো আমরা নতুন করে আর কিছু করব না, কেননা এই ধরনের থিওরি থেকে অলরেডি আমরা ইন্টিজার হাফ ইন্টিজারের ব্যাপারটা বুঝে গেছি, সুতরাং আমি এখানে 0 হাফ 1 3/2 এগুলো হচ্ছে এস এর ভ্যালু, আর এম এর ভ্যালু হচ্ছে মাইনাস এস থেকে প্লাস এস পর্যন্ত। তার মানে এস যদি 0 হয় তাহলে এম এস এর ভ্যালু 0 হবে, এস যদি হাফ হয়, ভেরি ইম্পর্টেন্ট, এম এস এর ভ্যালু কি হবে, মাইনাস হাফ হবে প্লাস হাফ হবে। উদাহরণ,
স্টার্ন গার্লেজ এক্সপেরিমেন্ট, যেখান থেকে দেখা গেল ইলেকট্রনের ক্ষেত্রে এটা ঠিক এটাই হচ্ছে, মানে জেড কম্পোনেন্টটা দুটো পার্টে ভাঙছে, জেড অ্যাক্সিস একটা উপরে যাচ্ছে আর একটা নিচে আসছে। এস যদি 1 হয় তাহলে এমএস এর ভ্যালু -1, 0, +1। উদাহরণ ফোটন। এরকম করে করে বিভিন্ন স্পিনের বিভিন্ন রকম, তারপরে যাই হোক এটা মানে আরো প্রচুর বিভিন্ন রকম অ্যাটমেরই ক্ষেত্রেই বিভিন্ন রকম স্পিন, অ্যাটমিক স্পিন ইত্যাদি এরকম। তারপরে তো এই থিওরি এরকম ভাবে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করে অনেক কিছুই জানা যাবে। আর তারপরে এই এরকম ব্লা 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 এরকম চলতেই থাকবে। তারপরে একটা জায়গায় এসে ওই সত্যেন্দ্রনাথ বোস উনি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করে দেখবেন যে ফুল ইন্টিজার স্পিন যেসব পার্টিকেল, তাদের স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার মানে বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টি যখন লার্জ নাম্বার অফ পার্টিকেলস নিয়ে আমরা হ্যান্ডেল করি তখন তো স্ট্যাটিস্টিক্স কাজে লাগাতে হয়, কারণ ওরকম ধরে ধরে এক মোল যে কোনো মেটেরিয়ালের মধ্যে 6.023 × 10⁻23 এতগুলো মানে অ্যাটম থাকে বা মলিকিউলস থাকে। তো প্রত্যেকটা পার্টিকেলের জন্য কার সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করছে তার নিউটনস ল লিখে ওরকম ভাবে তো সলভ করা, মানে ওরকম ভাবে থিওরি বের করা তো ফিজিক্যালি ইম্পসিবল। তখন আমাকে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল রুল অ্যাপ্লাই করতে হয়। স্ট্যাটিস্টিক্যাল রুল কিছু কিছু সূক্ষ্ম ডিটেলকে বাদ দিয়ে দেয়, দিয়ে অ্যাভারেজ বিহেভিয়ারটা বের করে, এবং দেখা যায় যে ওই সূক্ষ্ম ডিটেল বাদ দিলেও তেমন কোনো সমস্যা হচ্ছে না, অ্যাভারেজ বিহেভিয়ার দিয়ে ফিজিক্যাল প্রপার্টি এক্সপ্লেন করা যাচ্ছে। যদি এক্সপ্লেন করা না যায় তখন সূক্ষ্ম বিহেভিয়ারগুলোকে দু একটাকে দরকার মতো কনসিডার করতে হবে। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফাউন্ডেশন। তো সত্যেন্দ্রনাথ বোস হচ্ছে এরকম মাল্টি পার্টিকেল সিস্টেম নিয়ে স্টাডি করে দেখলেন যে স্পিন, ফুল ইন্টিজার স্পিন যেসব পার্টিকেলের ক্ষেত্রে তাদের স্ট্যাটিস্টিক্সটা হাফ ইন্টিজার স্পিনওয়ালা পার্টিকেলের স্ট্যাটিস্টিক্সের থেকে পুরোপুরি আলাদা। স্ট্যাটিস্টিক্স ইন দ্য সেন্স বিভিন্ন এনার্জি লেভেলে কতগুলো পার্টিকেল থাকবে, n নাম্বার অফ পার্টিকেল অ্যাজ এ ফাংশন অফ এনার্জি। আলটিমেটলি যে কোনো মেটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টি আলটিমেটলি কিন্তু প্রাইমারিলি এই জিনিসটার উপরেই ডিপেন্ড করে, কোন এনার্জিতে কটা পার্টিকেল অ্যাভেলেবেল, সেটার উপরেই বেস করে পার্টিকেলের ট্রান্সপোর্ট, কে কিভাবে কোথায় যাবে, কে কার সঙ্গে ইন্টারাক্ট করবে, বা কিরকম ওয়েভ যদি আমি পাঠাই সেটা কিভাবে প্রোপাগেট করবে, এই পুরো ব্যাপারটা কিন্তু কোনো না কোনোভাবে আলটিমেটলি এটার সঙ্গেই রিলেটেড, যে কোন এনার্জি লেভেলে কটা পার্টিকেল আছে, ডিস্ট্রিবিউশন। তো ওটাই উনি দেখলেন যাদের ইন্টিজার মানে স্পিনটা আর কি ফুল ইন্টিজার তাদের এই ডিস্ট্রিবিউশনটা একরকম, যাদের হাফ ইন্টিজার তাদের ডিস্ট্রিবিউশনটা পুরোই আলাদা। তো ওই হাফ ইন্টিজারদের ডিস্ট্রিবিউশনটা ইট ওয়াজ স্টাডিড বাই ফার্মি অ্যান্ড ডিরাক। আর ফুল ইন্টিজার যারা সেটা স্টাডিড প্রাইমারিলি বাই এস.এন. বোস, কিন্তু পরে তো এটা তো এই গল্প তো আমরা সবাই জানি যে কেউ পাত্তা দিচ্ছিল না। তারপরে উনি আইনস্টাইনকে চিঠি লিখলেন এবং তারপরে সো ইট ওয়াজ ডেভেলপড জয়েন্টলি ডেভেলপড বাই বোস আইনস্টাইন। আইনস্টাইন অবশ্য কিছুটা মডিফাইও করেছিলেন। তো এটা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আর এটা হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। পুরো ব্যাপারটা মিলে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্সের সঙ্গে মিলে পুরো ব্যাপারটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। তাহলেই ভাব যে হাফ ইন্টিজার আর ফুল ইন্টিজারের ক্ল্যাশ থেকে কি সমস্ত জিনিসপত্র বেরিয়ে এলো। অনেকেই বলে যে ইউনিভার্সটা আসলে কিছুই না, দুটো স্পিন, ফুল ইন্টিজার হাফ ইন্টিজার, আদারওয়াইজ তো বাকি তো সবই এক, মানে ফুল ইন্টিজার গুলো একটা স্ট্যাটিস্টিক্স, হাফ ইন্টিজার গুলো একটা অন্য স্ট্যাটিস্টিক্স, এটাই তো ইউনিভার্স। ইউনিভার্সে তো আর কোনো ভ্যারাইটি নেই, ইউনিভার্স হচ্ছে ইন্টিজারের খেলা। আচ্ছা, আই থিঙ্ক আজকের জন্য এতটাই সাফিসিয়েন্ট। কিন্তু এবার আমি একটা কি দেব,
আচ্ছা, এবার আমি একটা ভাবার জিনিস দিচ্ছি। সেই ভাবার জিনিসটা হচ্ছে ইলেকট্রন, আগেই বলেছি যে স্টার্ন গার্লেজ এক্সপেরিমেন্ট থেকে একটা হিন্ট পাওয়া যায় যে ইলেকট্রন ইজ আ স্পিন হাফ পার্টিকেলস, কেননা ওখানে কোয়ান্টাইজেশনে দুটো পার্টে ভাঙছে এবং সেটা এস ইকুয়াল টু হাফ হলেই সম্ভব। বাট স্টিল আমাদেরকে তো স্পিন হাফ পার্টিকেলের পুরো থিওরি ডেভেলপ করতে হবে, যে আগেই যেটা বলছিলাম যে ম্যাট্রিক্স, ইট ইজ কমপ্লিটলি ম্যাট্রিক্স অ্যালজেব্রা। তো সেটাই আমরা নেক্সট ক্লাসে করব, কিন্তু তোরা কিছুটা আগে থেকে ভেবে রাখতে পারিস। যেমন ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে একটা পার্টিকেল যদি স্পিন হাফ পার্টিকেল হয় তাহলে তার যে কেট, আচ্ছা কেটকে আমরা এস এম দিয়ে লিখছি, তার মানে দুটো পসিবল কেট আছে, মানে বেসিসটা তো দুটোই হতে পারে, একটা হতে পারে হাফ হাফ, মানে এম এর তো দুটো ভ্যালু প্লাস মাইনাস হাফ, আর এস এর তো একটাই ভ্যালু হাফ। তাহলে দুটো কেট পসিবল, হাফ হাফ এবং হাফ মাইনাস হাফ। এই দুটো হচ্ছে ফান্ডামেন্টাল কেট বা বেসিস, যেটার টার্মে বাকি যে কোনো আরবিট্রারি স্পিনকে লেখা যাবে। তো কোশ্চেনটা হচ্ছে যদি কলাম ম্যাট্রিক্স দিয়ে কোনো একটা আরবিট্রারি স্পিনকে, মানে এটা তো ম্যাট্রিক্স লিখলাম না, এটা অন্যভাবে লিখলাম, কলাম ম্যাট্রিক্স দিয়ে কোনো আরবিট্রারি স্পিন হাফ পার্টিকেল, আরবিট্রারি, ঠিক আছে, এটা কিন্তু বেসিস, আরবিট্রারি স্পিন হাফ পার্টিকেলকে যদি লিখতে হয়, আরবিট্রারি এক্সপ্রেস সাম আরবিট্রারি স্পিন হাফ পার্টিকেল, তাহলে সেটা মানে কত বাই কত কলাম ম্যাট্রিক্স হবে, মানে কলাম ম্যাট্রিক্স মানে অবভিয়াসলি একটাই কলাম, কিন্তু সেটাতে কম্পোনেন্ট কটা থাকবে, এটা কি তোরা এক্ষুনি বলতে পারবি নাকি পরের দিনই বলবো? আচ্ছা পরের দিনই বলিস। যদি কলাম ম্যাট্রিক্স দিয়ে কেটটাকে লিখতে চাই তাহলে আরবিট্রারি কোনো একটা স্পিন হাফ পার্টিকেলকে কলাম ম্যাট্রিক্স দিয়ে লিখব, কলামে কতগুলো কম্পোনেন্ট থাকবে, আর 2 নম্বর হচ্ছে যে এই বেসিস যেটাকে বললাম হাফ হাফ আর হাফ মাইনাস হাফ, এদেরকে কলাম ম্যাট্রিক্স দিয়ে লিখতে গেলে কিভাবে লেখা যাবে, মানে বলতে চাইছি যে ম্যাট্রিক্সে শিফট করতে গেলে কিভাবে শুরু করতে হবে, এইটা একটু ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে শেষ করছি আজকের ক্লাসটা, আবার হচ্ছে কোয়ান্টামের ক্লাস হবে বুধবার, আর কালকে সলিড স্টেট।